ইসরায়েল ইরান সংঘাতের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। যাচ্ছি তার কাছে। রবিউল, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যেমনটি দেখতে পাচ্ছি, দুদিন ধরে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে পাল্টাপাল্টি সংঘাত, এটি কিন্তু দিন দিন আরও বেশি বাড়ছে। সবশেষ অবস্থা কি আসলে? হ্যাঁ, ইরান এই মুহূর্তে কিন্তু পাল্টা হামলা চলছে। আমরা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে যেটি জানতে পেরেছি, এবং সবশেষ যে রাত, এটি কিন্তু একটা ভয়ঙ্কর রাত পার করল ইসরায়েল বলা যেতে পারে। অর্থাৎ তারা যে হুমকি দিয়েছিল, যে ঘোষণা দিয়েছিল, সেই ঘোষণা অনুযায়ী ইসরায়েলের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ স্থাপনা সহ আবাসিক এলাকাতেও হামলা হয়েছে। সেই ধরনের জায়গাগুলো আসলে হামলা হয়েছে আপনাকে আমি একটু দেখাতে চাই যে ইসরায়েলের কোন কোন জায়গায় হামলা হয়েছে। সেখানে সবচেয়ে বড় হামলা হয়েছে বলা হচ্ছে ইরানের পক্ষ থেকে, সেটা হলো হাইফাই তেলের স্থাপনা থেকে শুরু করে সব কিছুতে হামলা চালিয়েছে। এছাড়া তেল আবিবের 5টি জায়গায় হামলা চালিয়েছে। অন্যদিকে জাফা, বাত ইয়াম, রেশন, লিজিয়ন এবং সাইড, এই যে এই শহরগুলোতে হামলা চালিয়েছে। এই শহরের মোট 8টি স্থাপনায় বলা হচ্ছে ইসরায়েলের হামলা চালিয়েছে। হাইফা বন্দরের একটি নগরী, এবং এই কারণে কিন্তু ইসরায়েলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা। এবং আমরা শুনেছি যে ইসরায়েলের জ্বালানি পরিবহন যে ব্যবস্থা, সেটিও সেখানেও ইরান আঘাত করেছে। এমনকি বিমানের যে তেলের যে উৎপাদন কেন্দ্র, সেখানেও হামলা হয়েছে। তেলের উৎপাদন কেন্দ্র এবং গ্যাস সরবরাহ লাইন বলা হচ্ছে এই স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। আমরা আরেকটু দেখাতে চাই যে এই হামলা নিয়ে কে কি বলছে, কার কি অবস্থান, সেই বিষয়টি আমরা জানবো। যে কিছুক্ষণ আগে ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, তিনি কথা বলেছেন গণমাধ্যমের সামনে। তিনি বলেছেন যে আত্মরক্ষার যে অধিকার, সেই অধিকারের কারণেই হামলা চালাতে বাধ্য হয়েছে ইরান, এবং অস্ত্র কারখানা থেকে ইরানিদের সরে যেতে বলেছে। এটাও সর্বশেষ আপডেট। ইসরায়েল একটি নির্দেশনা দিয়েছে ইরানিদের যে আমরা তেলের স্থাপনা সহ যে অস্ত্র গুদাম রয়েছে সেই স্থাপনাগুলো এবং সামরিক স্থাপনায় হামলা চালাবো। সেখানে যদি কোনো বেসামরিক ইরানি থেকে থাকে তাদেরকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। অর্থাৎ এটিও একটি কিন্তু পাল্টা হামলার আরেকটি হুমকি বলা যেতে পারে। আরও একটু বিষয় হলো যে পেজেশকিয়ান কিছুক্ষণ আগে কথা বলেছেন। তিনি বলেছেন যে কোনো ধরনের পরমাণু আলোচনা আর হবে না পশ্চিমা দেশের সামনে। তারা বলেছেন যে এখন যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ চলবে, অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত ইরান মনে করবে যে হামলা চালানো প্রয়োজন, ততক্ষণ পর্যন্ত তারা ইসরায়েলে হামলার হুমকি দিয়েছে। আরও একটি বিষয় আমরা একটু দেখতে চাই যে ইরান এবং ইসরায়েলের সংঘাত, সেই সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কথা বলেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে যুদ্ধ চলছে, যে সংঘাত চলছে, সেই সংঘাত খুব দ্রুত বন্ধ করা সম্ভব একটি চুক্তির মাধ্যমে। এবং এই চুক্তির কথার পাশাপাশি তিনি একটু ইরানকে কিন্তু হুমকিও দিয়ে রেখেছেন যে যদি যুক্তরাষ্ট্রের স্থাপনা অর্থাৎ স্বার্থ মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো রয়েছে, সেই সামরিক ঘাঁটিগুলোকে যদি লক্ষ্যবস্তু করা হয় তাহলে কিন্তু উচিত জবাব দেবে। আরও একটি বিষয় যে চীন কিন্তু বরাবরই ইরানের পাশে রয়েছে। তারা ইসরায়েলের যে হামলা, সেই হামলার নিন্দা জানিয়েছে। আর আরও একটি বার্তা যে যখন ডোনাল্ড ট্রাম্প আলোচনার কথা বলেছে, সেই মুহূর্তে কিন্তু জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন তারা ইসরায়েলের পক্ষে থাকলেও হঠাৎ করে তারা আবার পরমাণু আলোচনা নিয়ে হঠাৎ সরব হয়েছে। আসলে 5 বিশ্ব শক্তি ও জার্মানি, তারা তো মূলত পরমাণু আলোচনা যে দেখলাম পক্ষে রয়েছে, বিশ্ব সম্প্রদায়ের যে প্রতিক্রিয়া সেটি আসলে বলছিল। তবে এখানে একটি বড় প্রশ্ন থেকে যায় যে আরও অনেকগুলো দেশ কিন্তু এখানে আসলে সংযুক্ত, কোনো না কোনোভাবে জড়িয়ে পড়ছে। ট্রাম্প যখন হুমকি ধামকি দিচ্ছেন, তার মানে ট্রাম্পের যে মিত্র দেশগুলো আছে তারাও কিন্তু ট্রাম্পের পাশে দাঁড়াচ্ছে। আবার ইরানের পাশে দেখছি আমরা চীন, রাশিয়ার মতো দেশগুলো দাঁড়াচ্ছে। এই ক্ষেত্রে বড় ধরনের সংঘাতের দিকে কি আমরা যাচ্ছি? ইরান এই মুহূর্তে বড় ধরনের সংঘাত দিকে যাচ্ছি এটা বলা খুব মুশকিল। তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেটি ভালো বলা যেতে পারে না। এরই মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তিনি পারস্য উপসাগর যে দেশগুলো রয়েছে, বিশেষ করে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং মিশরের প্রেসিডেন্ট, তাদের সঙ্গে এরদোয়ান কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এই সংঘাত যদি বন্ধ করা না যেতে পারে তাহলে যে কোনো মুহূর্তে ইরানের পাশাপাশি, ইসরায়েলের পাশাপাশি প্রতিবেশী যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোও এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে। এবং এই সংঘাতের যে জড়িয়ে পড়তে পারে বলা হচ্ছে, কিন্তু কে যে কার পক্ষে অবস্থান নিতে পারে সেটি বলা মুশকিল, কারণ আরব দেশগুলোর অবস্থানটা খুবই রহস্যজনক। রবিউল, আমরা গত কয়েকদিন ধরে দেখছি ইরান এবং ইসরায়েলের সংঘাত তুঙ্গে। তো এক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা কি হতে পারে? জাতিসংঘ বরাবরই একটা নিরপেক্ষ অবস্থানের কথা বলছে। তারা বলছে যে দুপক্ষকে সংঘাত বন্ধ করার কথা বলছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনি সংবাদ মাধ্যমে বিভিন্ন বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন যে এই মুহূর্তে উভয় পক্ষকেই সংযত হতে হবে। তবে
ইরান তার জবাব দিয়েছে যে যেহেতু তারা হামলায় আক্রান্ত হয়েছে তার জবাবটা দেওয়াটা তাদের বৈধতা রয়েছে, যেহেতু তাদের যে সার্বভৌমত্ব, ইরানের যে অখণ্ডতা সেই রক্ষার ক্ষেত্রেই তাদের পাল্টা জবাব দিতে বাধ্য। কিন্তু ইসরায়েল বরাবরই বলছে তাদের পরমাণু স্থাপনা এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে, এটি তাদের আত্মরক্ষার অধিকার, এবং ইউরোপীয় দেশগুলো এই কথা বলছে। রবিউল, এখানে একটি বিষয়, মূলত পরমাণু আলোচনাকে কেন্দ্র করেই কিন্তু এই ধরনের বর্তমান যে পরিস্থিতি, কারণ ইসরায়েল শুরু থেকে বলে আসছে যে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র তৈরির মতো যে ইউরেনিয়াম সেগুলো তারা এনরিচ করে যাচ্ছে। সেক্ষেত্রে জাতিসংঘের কথাও আমরা বললাম, ইরান বলছে যে না, তারা আসলে শান্তিপূর্ণ উদ্দেশ্যে তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, যদি আসলে সত্যিকার অর্থে বড় কোনো যুদ্ধ লেগে যায়, এই যুদ্ধ বন্ধ করা কি সম্ভব? কারণ ট্রাম্প এর মধ্যে বলেছেন যে তিনি আসলে সংঘাত বন্ধে আলোচনার উদ্যোগ নেবেন। আলোচনার উদ্যোগ তো তিনি নিয়েছিলেন, সেটি ছিল পরমাণু আলোচনার জন্য, কিন্তু এখন যুদ্ধ বন্ধে আসলে কোনো কার্যকর পদক্ষেপ কি আদৌ হবে? যুদ্ধবন্ধের যদি ইচ্ছা প্রকাশ করে বড় বড় যে দেশগুলো রয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপে যে দেশগুলো রয়েছে এবং রাশিয়া, চায়না, তাদের আসলে ইচ্ছার উপর নির্ভর করছে। তারা যদি চায় ইসরায়েলকে চাপ দিতে হবে। আপনি দেখবেন যে ইসরায়েলকে কেবল ইরানের উপর হামলা চালাচ্ছে বিষয়টি মোটেও নয়। তারা গাজায় হামলা চালিয়েছে, লেবাননে হামলা চালিয়েছে, সিরিয়াতেও প্রায় প্রায় হামলা চালাচ্ছে। এই পরমাণু আলোচনা বা ইরানের যে পরমাণু কর্মসূচির কথা বলা হচ্ছে, এটা কিন্তু মূলত এটা অজুহাত হিসেবে দাঁড় করানো হচ্ছে, তাদের নিরাপত্তার ঘাটতির কথা বলা হচ্ছে। কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন কারণে ইসরায়েলের যে উস্কানিমূলক পদক্ষেপ, সেই পদক্ষেপের কারণে ইসরায়েল যদি সংযত আচরণ না করে তাহলে মধ্যপ্রাচ্য আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। সামগ্রিকভাবে আসলে রবিউল, যুদ্ধ কখনোই শান্তি তো ডেকে আনে না, কারণ এমনিতেই দেশে দেশে যুদ্ধ বিগ্রহ, ইউক্রেন যুদ্ধ চলছে, গাজায় এখন পর্যন্ত দীর্ঘস্থায়ী যুদ্ধ চলছে, আর আমাদের যে বিশ্ব যে পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, সেটি স্বাভাবিকভাবে ভঙ্গুর করে তুলছে। আবার করোনা আসছে আমরা শুনছি। তো সামগ্রিকভাবে আসলে যুদ্ধ আমাদের আশার কোনো বাণী দেয় না, তবে আশা করি যে আমরা যুদ্ধ বিগ্রহ এগুলো থেমে যাবে এবং দুপক্ষই সমঝোতায় পৌঁছাবে। রবিউল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। স্টুডিওতে ছিলেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ।